হুম। আমরা সাধারণত যখন কোনো অত্যন্ত শক্তিশালী বা ধরুন বিধ্বংসী অস্ত্রের কথা চিন্তা করি, তখন আমাদের কল্পনায় আসলে কি ভেসে ওঠে? হ্যাঁ, মানে হয়তো কোনো পারমাণবিক বোমা বা অত্যাধুনিক কোনো যুদ্ধবিমান। ঠিক। বা অন্তত একটা ধারালো তলোয়ারের ছবি। এখানে হিসাবটা খুব সোজা মনে হয়। মানে অস্ত্র যার হাতে, ক্ষমতা তো তার হাতেই। কিন্তু ধরুন, যদি বলা যায় যে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী এবং দীর্ঘস্থায়ী ক্ষমতাশালী অস্ত্রটি কোনো লোহা, ইস্পাত বা বারুদ দিয়ে তৈরি নয়। ইন্টারেস্টিং। যদি বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্রটি হল স্রেফ কয়েকটা শব্দ, একটা সাধারণ গানের সুর অথবা খুব সুনিপুণভাবে সাজানো একটা গল্প। একদম নাই। আসলে ইতিহাসের পাতা উল্টালে এই ধারণার সত্যতাই কিন্তু বারবার প্রমাণিত হয়। মানে পেশিশক্তি বা বারুদ দিয়ে হয়তো সাময়িকভাবে একটা ভৌগোলিক সীমানা বা কিছু মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু গল্প বা ওই যে স্টোরি টেলিংয়ের যে ক্ষমতা, সেটা এর চেয়ে বহুগুণ বেশি। রাইট। একটি গল্প সরাসরি মানুষের মন, তাদের বিশ্বাস আর অবচেতনকে নিয়ন্ত্রণ করে ফেলে। মানে বলতে পারেন এটি মন নিয়ন্ত্রণের সবচেয়ে পুরনো, অদৃশ্য এবং সবচেয়ে কার্যকর হাতিয়ার। হুম। কারণ শারীরিক শেকল মানুষ দেখতে পায় এবং তা ভাঙার চেষ্টাও করে। ঠিক বলেছেন। কিন্তু গল্পের শেকলে মানুষ এমনভাবে বাধা পড়ে যে সে আসলে টেরই পায় না যে সে বন্দী হয়ে আছে। আর ঠিক এই কারণেই যারা শুনছেন তাদের বলে রাখি, আজকের এই তথ্য উপাত্তের নিবিড় অনুসন্ধানে আমরা মূলত জর্জ অরওয়েলের বিখ্যাত সাহিত্যকর্ম অ্যানিমাল ফার্ম বা পশুর খামার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে না, আগেভাগেই পরিষ্কার করে নেওয়া ভালো যে এটি গতানুগতিক কোনো সাহিত্য সমালোচনা বা লিটারেচার ক্লাস নয় কিন্তু। হ্যাঁ, একদমই না। আজ আমরা এই অসাধারণ বইটিকে একদম ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখব। ঠিক। মানে যারা স্টোরি টেলিং বা গল্প বলার কলাকৌশল নিয়ে কাজ করতে চান বা বুঝতে চান, তাদের জন্য আজকের এই আলোচনাটি হতে যাচ্ছে একটি মাস্টার ক্লাস। আমাদের আজকের মূল মিশন হলো এই মেকানিজম বা প্রক্রিয়াটা উদ্ঘাটন করা বা ন্যারেটিভ। প্রথমে একটি পুরো সমাজকে বিপ্লবের জন্য অনুপ্রাণিত করা যায়, আর পরবর্তীতে ঠিক সেই একই গল্পের বয়ান অতি সূক্ষ্মভাবে পরিবর্তন করে কিভাবে সেই একই সমাজকে নতুন এক দাসত্বের শেকলে চিরস্থায়ীভাবে বেঁধে ফেলা যায়। হুম, এই মিশনটা আমাদের চারপাশের বাস্তবতাকে বোঝার জন্য অত্যন্ত জরুরি। কারণ জর্জ অরওয়েলের এই লেখাটি শুধু একটি নির্দিষ্ট সময়ের রাজনৈতিক রূপকথা হিসেবে কিন্তু সীমাবদ্ধ নেই। তা তো বটেই। এটি মূলত অ্যানাটমি অফ প্রপাগ্যান্ডা বা শব্দের গাঁথুনির কিভাবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে তার একটা নিখুঁত দলিল। কিভাবে একটি শব্দগুচ্ছ পুরো সমাজের চিন্তার কাঠামো বদলে দেয়, এখানে সেটাই ধাপে ধাপে দেখানো হয়েছে। তাহলে আর দেরি না করে গল্পের একদম শুরুর দিকের একটা ঘটনায় যাওয়া যাক। ধরুন, আমরা দেখি ম্যানার ফার্মের মালিক মিস্টার জোন্স অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় ঘুমাতে গেছেন। সুযোগটা তখনই আসে। রাইট। আর ঠিক সেই সুযোগে খামারের সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত শূকর, যার নাম ওল্ড মেজর, সে রাতের অন্ধকারে সব পশুদের একত্রিত করে। এখানে লক্ষণীয় বিষয় হল, মেজর তার বক্তৃতায় শুধু বর্তমানের কষ্টের কথাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। একদম। সেই কিন্তু ঘ্যান ঘ্যান করে এটা বলে না যে হ্যাঁ, সে বলে না যে আমাদের খাবার কম, আমাদের দিনরাত খাটতে হয়, মালিক আমাদের মারে। বরং সে একটা মানুষবিহীন সোনালী ভবিষ্যতের খুব স্পষ্ট একটা ছবি বা ভিশন সবার সামনে তুলে ধরে। একটা স্বপ্নের মতো আর কি। হ্যাঁ, আর তার সাথে সে বিস্টস অফ ইংল্যান্ড বা ইংল্যান্ডের পশুরা নামের একটি পুরনো গানের সুর ও কথা সবাইকে শোনায়। মানে ওই গানটার প্রভাব এতটাই জাদুকরী ছিল যে খামারের সবচেয়ে বোকা পশুটিও কয়েক মিনিটের মধ্যে সুরটা তুলে ফেলে। তারা ওই মাঝরাতেই আনন্দে টানা ৫ বার গানটা গায়। বাপরে! টানা ৫ বার? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওল্ড মেজরের এই স্বপ্ন দেখানো এবং গানটি কি আসলে একটা আধুনিক স্টার্টআপ কোম্পানির খুব সাজানো পিচ ডেক বা কোনো নিখুঁত ভাইরাল মার্কেটিং ক্যাম্পেইনের মতো নয়? দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। মানে যেখানে শুধু কিছু ডেটা বা যুক্তির চেয়ে ইমোশনাল স্টোরি টেলিং অনেক বেশি শক্তিশালী হিসাবে কাজ করছে। হুম, এই উপমাটি চমৎকার একটি মনস্তাত্ত্বিক দিকের দিকে ইঙ্গিত করে। আসলে যে কোনো সফল স্টোরি টেলিং বা ন্যারেটিভ নির্মাণের একদম কেন্দ্রে থাকে একটি শেয়ার্ড ভিশন। বা সামষ্টিক স্বপ্ন। ঠিক, সামষ্টিক স্বপ্ন তৈরি করা। মানুষ হোক বা এই গল্পের পশুরা, তারা শুধু কি থেকে পালাতে চায় তা দিয়ে বেশি দূর এগোতে পারে না। তাদের জানতে হয় তারা আসলে কোথায় যেতে চায়। একটা ডেস্টিনেশন লাগে। একদম। ওল্ড মেজর
ঠিক সেই কাজটিই করেছিল খুব নিখুঁতভাবে। সে খুব স্পষ্টভাবে দুটি জিনিস নির্ধারণ করে দিয়েছিল। প্রথমত, সে একটি ইন গ্রুপ এবং আউট গ্রুপ তৈরি করে। মানে আমাদের দল আর ওদের দল। রাইট, অর্থাৎ সে নির্দিষ্ট করে দেয় তাদের একমাত্র শত্রু বা আউটগ্রুপকে, মানুষ। দ্বিতীয়ত, তাদের লক্ষ্য কি? লক্ষ্য হল বিপ্লব এবং একটি ইউটোপিয়ান মুক্তি। সে পশুদের বোঝাতে সক্ষম হয় যে মানুষ হল একমাত্র প্রাণী যে নিজে উৎপাদন না করেই ভোগ করে। এই যে স্পষ্ট একটি ভিলেন এবং একটি আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ, এটাই যে কোনো গল্পের আবেগকে যুক্তির চেয়ে শতগুণ শক্তিশালী করে তোলে। আর এই যে গানটির কথা বললাম, হ্যাঁ, গানের ব্যবহার কিন্তু মোটেও কাকতালীয় নয়। গানের একটা রিদম বা ছন্দ থাকে যা মানুষের বা এক্ষেত্রে পশুদের মস্তিষ্কের লজিক্যাল অংশকে পাশ কাটিয়ে সরাসরি ইমোশনাল সেন্টারে আঘাত করে। ওয়াও, মানে যুক্তি খোঁজার সুযোগই দেয় না। একদম তাই। এটি একই সাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন প্রাণীকে এক সুতোয় গেঁথে ফেলে। কিন্তু একটা বিষয়ে ভাবুন, মেজর মারা যাওয়ার পর বিপ্লবটা যখন সত্যি হয়ে যায়, মিস্টার জোন্সকে তাড়িয়ে দিয়ে পশুরা যখন খামারের দখল নেয়, তখন তো এই স্বপ্নটাকে একটা কাঠামোতে ফেলতে হয়। হ্যাঁ, তখন তো আর শুধু গানে কাজ হবে না। রাইট। শুরু হয় নতুন যুগ। স্নোবল আর নেপোলিয়ন নামের দুই শুকুর মেজরের সেই আবেগঘন আদর্শকে একটা রূপ দেয়, যার নাম তারা রাখে অ্যানিম্যালিজম বা পশুবাদ। তারা শুরুতেই মানুষের সব স্মৃতি মুছে ফেলার চেষ্টা করে। যেমন ওই ফিতার ব্যাপারটা। হ্যাঁ, মলি নামের ঘোড়াটি যখন জিজ্ঞাসা করে যে সে তার চুলে ফিতা বাঁধতে পারবে কিনা, স্নোবল তাকে বলে যে এই ফিতা হল দাসত্বের প্রতীক। এরপর তারা পুরো পশুবাদ আদর্শকে 7টি নির্দিষ্ট আদেশে বা 7 কমান্ডমেন্টসে ভাগ করে শস্যাগারের বিশাল দেয়ালে লিখে রাখে। যার মূল কথাগুলো ছিল, হ্যাঁ, মূল কথা ছিল 2 পায়ের সবাই শত্রু, 4 পায়ের সবাই বন্ধু, কেউ কাপড় পরবে না, কেউ মদ খাবে না, কোনো পশু অন্য পশুকে মারবে না এবং সব পশু সমান। কিন্তু সমস্যাটা তো তৈরি হয় এখানেই, তাই না? ঠিক বলেছেন। একটা আবেগ যখন নিয়মকানুন বা আইনের বই হয়ে যায়, তখন সাধারণ পশুরা সেটা হজম করতে হিমশিম খায়। আর ঠিক এখান থেকেই স্টোরি টেলিংয়ের দ্বিতীয় ধাপে আমরা প্রবেশ করি। কারণ খামারের সব পশু তো আর শূকরদের মতো বুদ্ধিমান বা শিক্ষিত নয়। একদমই না। ভেড়া, হাঁস, মুরগি বা ঘোড়ারা এত জটিল নিয়ম মনে রাখবে কিভাবে? বাক্য বা অক্ষর তাদের মাথায় ঢোকে না। ধরুন বক্সার বা ক্লোভারের মতো অত্যন্ত শক্তিশালী ঘোড়ারা শারীরিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকলেও তারা তো নিজেদের থেকে খুব একটা জটিল চিন্তা করতে পারে না। তারা অন্যের ওপর নির্ভর করে। ঠিক, তারা নির্ভর করে ওই 7টি কমান্ডমেন্ট বা শূকরদের নির্দেশনার ওপর। আর এখানেই ন্যারেটিভ বা গল্প বলার ধরন পরিবর্তন করতে হয়। আর ঠিক তখনই স্নোবল স্টোরি টেলিংয়ের আরেকটি দুর্দান্ত কৌশল ব্যবহার করে। অতি সরলীকরণ। হ্যাঁ, সে ওই পুরো 7টি নিয়ম বা পশুবাদকে ছেকে একদম ছোট করে মাত্র একটি ক্যাচি লাইনে নিয়ে আসে। লাইনটি হল 4 পা ভালো, 2 পা খারাপ। 4 legs good, 2 legs bad. রাইট। আর ভেড়ারা এই স্লোগানটি এতটাই পছন্দ করে যে তারা ঘন্টার পর ঘন্টা মাঠে শুয়ে এটা জপতে থাকে, কখনো ক্লান্ত হয় না। কিন্তু এখানেই আমার একটা শক্ত খটকা লাগে। কিরকম? ধরুন কি বড় রাজনৈতিক দর্শন বা গল্পকে এভাবে সহজ করতে গেলে কি তার মূল নির্যাসটাই হারিয়ে যায় না? এটি তো অনেকটা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার ক্যারেক্টার লিমিট বা খবরের ক্লিকবেট হেডলাইনের মতো মনে হচ্ছে। খুব সুন্দর মিল ধরেছেন। যেখানে পুরো ঘটনার পেছনের কারণ বা গভীরতা না জেনেই মানুষ অন্ধভাবে রিয়্যাক্ট করে। স্নোবল কি তাহলে এই অতি সরলীকরণ করে খামারের পশুদের চিন্তাশক্তি ভোতা করে দেওয়ার পথটাই প্রশস্ত করে নি? এই অতি সরলীকরণের পেছনের মেকানিজমটা কিন্তু আরও চমকপ্রদ এবং একই সাথে ভয়ঙ্কর। মানে স্নোবলের উদ্দেশ্য হয়তো শুরুতে খারাপ ছিল না। সে হয়তো চেয়েছিল সাধারণ পশুরা যেন অন্তত মূল ধারণাটা বুঝতে পারে। কিন্তু নোবেল বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল কাহানেমানের একটি চমৎকার ধারণা আছে। ওই যে সিস্টেম 1 আর 2 থিঙ্কিং। একদম ঠিক ধরেছেন। সিস্টেম 1 এবং সিস্টেম 2 থিঙ্কিং। সিস্টেম 2 হল আমাদের ধীর, বিশ্লেষণাত্মক এবং যৌক্তিক চিন্তার প্রক্রিয়া। আর সিস্টেম 1 হল দ্রুত, স্বয়ংক্রিয় এবং আবেগতাড়িত সিদ্ধান্ত। আচ্ছা।
যখন কোনো জটিল দর্শন বা চিন্তাকে একটি ছোট ছান্দিক স্লোগানে অতি সরলীকরণ করা হয় তখন সেটি আর আমাদের সিস্টেম 2 বা বিশ্লেষণাত্মক চিন্তার খোরাক যোগায় না। মানে তখন আর কেউ লজিক দিয়ে ভাবে না। ঠিক, এটি সরাসরি সিস্টেম 1-এ চলে যায়। অর্থাৎ 4 পা ভালো 2 পা খারাপ এটি আর কোনো দর্শন থাকে না। এটি একটি রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়ায় পরিণত হয়। অনেকটা অটোমেটিক রেসপন্সের মতো। হ্যাঁ, এর ফলে যা হয় এটি অন্ধ অনুকরণের হাতিয়ারে পরিণত হয়। আপনি লক্ষ্য করে দেখবেন পরবর্তীতে নেপোলিয়ন এই ভেড়াদের স্লোগানটিকে নিজের স্বার্থে কিভাবে নিখুঁতভাবে ব্যবহার করে। হ্যাঁ, ওই মিটিংয়ের সময়গুলোর কথা বলছেন তো। রাইট, যখনই মিটিংয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে চায় বা স্নোবল হয়তো কোনো যৌক্তিক আলোচনা করতে যায় তখনই নেপোলিয়নের ইশারায় ভেড়ারা 4 পা ভালো 2 পা খারাপ বলে এত জোরে চিৎকার শুরু করে যে কোনো তর্কের বা ভিন্নমতের সেখানেই মৃত্যু ঘটে যায়। বাপরে! অতি সরলীকরণ নিজস্ব চিন্তাশক্তিকে পঙ্গু করে দেয় এবং একটি ফিজিক্যাল ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষ তৈরি করে যেখানে ভিন্নমত পৌঁছাতেই পারে না। তার মানে স্নোবল যে অস্ত্রটি তৈরি করেছিল সাধারণ পশুদের যুক্ত করার জন্য, নেপোলিয়ন সেই একই অস্ত্র ব্যবহার করল তাদের চিন্তাকে আটকে রাখার জন্য। একদম তাই। আর ঠিক এখানেই স্টোরি টেলিংয়ের অন্ধকার দিক বা ডার্ক সাইড শুরু হয়, যখন সাধারণ শ্রোতারা একটি সহজ স্লোগানে অভ্যস্ত হয়ে পড়ে এবং তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা নিজস্ব চিন্তাশক্তি হারিয়ে ফেলে, তখন ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা খুব সহজেই গল্পের ভেতরের ছোট ছোট তথ্য পরিবর্তন করতে শুরু করে। আসল খেলাটা তো এখানেই। রাইট। আর অ্যানিমাল ফার্মের এই অন্ধকার দিকের সবচেয়ে বড় কারিগর হল স্কুইলার নামের একটি শূকর। সে মূলত এই খামারের প্রধান স্টোরি টেলার বা প্রোপাগান্ডা ছড়ানোর মাস্টারমাইন্ড। স্টোরি টেলিং কিভাবে একটি সমাজকে গ্যাসলাইট করতে পারে, স্কুইলার চরিত্রটি তার সবচেয়ে বড় উদাহরণ। গ্যাসলাইটিং বিষয়টা যদি হ্যাঁ, মানে স্কুইলারের কাজই হলো নেপোলিয়নের যে কোনো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তকে ন্যায়ের বা যৌক্তিকতার মোড়কে পশুদের সামনে উপস্থাপন করা। সে জানে কিভাবে শব্দের সূক্ষ্ম মারপ্যাচ দিয়ে কালোকে সাদা প্রমাণ করতে হয়। এর একটা বড় প্রমাণ তো শুরুতেই দেখা যায়। যেমন ধরুন, যখন দেখা গেল খামারের দুধ এবং আপেলগুলো সব শূকরদের জন্য বরাদ্দ করা হয়েছে, তখন সাধারণ পশুরা স্বাভাবিকভাবেই কিছুটা অবাক হয়েছিল, কারণ মূল গল্পটা তো ছিল সবাই সমান। হ্যাঁ, নিয়মে তো তাই বলা ছিল। তখন স্কুইলার এসে এমন এক গল্প ফাঁদল যা রীতিমতো অবিশ্বাস্য। সে বলল যে শূকরেরা আসলে নিজেদের স্বার্থে এগুলো খাচ্ছে না। হা, মানে তারা ত্যাগ স্বীকার করছে। একদম। সে বলল বৈজ্ঞানিকভাবে নাকি প্রমাণিত যে দুধ আর আপেল শূকরদের মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি। যেহেতু শূকরেরাই মূলত মস্তিষ্ক খাটিয়ে খামার পরিচালনা করছে, তাই তারা এগুলো না খেলে খামারের ক্ষতি হবে। আর সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রটা সে ব্যবহার করে একটা ভয় দেখিয়ে। ওই জোনসের ফিরে আসার ভয়টা, তাই না? রাইট। সে বলে, তোমরা কি চাও, জোন্স ফিরে আসুক? ব্যাস, এই ভয়ের গল্প সব পশুকে চুপ করিয়ে দেয়। কিন্তু এখানে একটা ব্যাপার ভাবুন, সাধারণ পশুরা কি এতটাই বোকা ছিল যে তারা এই সামান্য মিথ্যাটা ধরতে পারেনি? নাকি তারা আসলে সত্যটা জানত কিন্তু ভয়ের কারণে নিজেদের প্রশ্নগুলোকে দমিয়ে রেখেছিল? এখানে আসলে দুটি মনস্তাত্ত্বিক প্রভাব খুব শক্তভাবে কাজ করছে। প্রথমত, স্কুইলার বিজ্ঞান বা কর্তৃত্বের দোহাই দিচ্ছে। মানুষ বা যে কোনো সমাজ সাধারণত কর্তৃত্ব বা এক্সপার্টদের কথা সহজে বিশ্বাস করে নেয়। এক্সপার্ট বলেছে মানে ঠিকই হবে, এরকম একটা ব্যাপার। ঠিক। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভয়ের ব্যবহার। যখন বলা হয় জোন্স ফিরে আসবে, তখন এটি সরাসরি তাদের অস্তিত্বের সংকটের জায়গায় আঘাত করে। মানে সার্ভাইভাল ইনস্টিংক্ট ট্রিগার করে দেয়। তখন বেঁচে থাকাটাই মুখ্য হয়ে ওঠে। আপেল বা দুধ কে খেলো সেটা আর বড় মনে হয় না। একটি কাল্পনিক বা পুরনো শত্রুর ভয় দেখিয়ে বর্তমানের অন্যায়কে বৈধতা দেওয়া প্রোপাগান্ডার সবচেয়ে পুরনো এবং কার্যকর কৌশল। এই ভয়ের কৌশলের চেয়েও আমার কাছে বেশি ভয়ঙ্কর লেগেছে স্নোবলের চরিত্র হনন করার প্রক্রিয়াটা। এটি রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। ও হ্যাঁ, স্নোবলের ব্যাপারটা তো সত্যি ভয়ঙ্কর। আপনি ভাবুন, স্নোবল ব্যাটল অফ দ্য কাউশেড বা গোয়ালঘরের যুদ্ধে বীরের মতো সামনে থেকে লড়েছিল। জোন্সের বন্দুকের গুলিতে সে আহতও হয়েছিল। কিন্তু স্নোবলকে যখন নেপোলিয়ন তার পালিত কুকুর লেলিয়ে দিয়ে খামার থেকে তাড়িয়ে দিল, তারপর শুরু হল ইতিহাস বিকৃতির চূড়ান্ত রূপ। স্কুইলারের সেই জাদুকরী গল্প। হ্যাঁ,
স্কুইলার আস্তে আস্তে প্রমাণ করে দিল যে স্নোবল আসলে শুরু থেকেই জোনসের গুপ্তচর ছিল। বক্সার নামের সেই শক্তিশালী ঘোড়াটি যখন এই গল্পে কিছুটা সন্দেহ প্রকাশ করে বলল যে সে তো নিজে চোখে স্নোবলকে সাহসিকতার সাথে লড়তে দেখেছে, তখন স্কুইলার কি করল? তখন স্কুইলার এত আত্মবিশ্বাসের সাথে গল্পটা ঘুরিয়ে দিল যে স্নোবলের পালানোটা নাকি পুরোটাই জোনসের সাথে মিলে করা সাজানো নাটক ছিল। মানে এটি তো এমন যেন কোনো সিনেমা রিলিজ হওয়ার পর ডিরেক্টর বারবার মুভিটি এডিট করে মুভির হিরোকে ভিলেন হিসেবে পরিবর্তন করে দিচ্ছেন। হুম, দারুণ উপমা। আর দর্শকরা, মানে সাধারণ পশুরা, নিজেদের চোখের দেখাকেও অবিশ্বাস করে ওই এডিট করা গল্পটাই বিশ্বাস করছে। এটা কিভাবে সম্ভব? এখানেই আসলে পুরো উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্কটি কাজ করছে। ওই যে আমি একটু আগে বললাম, যাকে আমরা বলি গ্যাস লাইটিং। রাইট, গ্যাস লাইটিং। নিজের স্মৃতির ওপর, নিজের বোধশক্তির ওপর যে বিশ্বাস আছে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। মানে আমি নিজের চোখে আর বিশ্বাস করতে পারবো না। একদম তাই। স্কুইলার বারবার পশুদের মেমোরি বা স্মৃতি নিয়ে খেলা করে। সে বারবার জিজ্ঞেস করে, তোমাদের কি মনে নেই স্নোবল তো এই কথা বলেছিল? এটা কি কোথাও লেখা আছে? আর পশুদের কাছে তো কোনো লিখিত রেকর্ড নেই। ঠিক, যেহেতু কোনো লিখিত রেকর্ড নেই এবং তাদের স্মৃতিও খুব একটা প্রখর নয়, তাই তারা নিজেদের স্মৃতির চেয়ে স্কুইলারের চরম আত্মবিশ্বাসী এবং দলবদ্ধভাবে চাপিয়ে দেয়া গল্পকেই সত্য বলে মেনে নেয়। এটি হলো সোশ্যাল কনফর্মিটি বা সামাজিক চাপের মুখে নিজের সত্যকে ত্যাগ করা। বক্সারের মতো অত্যন্ত পরিশ্রমী কিন্তু সরল প্রাণী নিজের এই দ্বিধা বা কগনিটিভ ডিসোনেন্স দূর করতে একটা সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম তৈরি করে। সেই নতুন স্লোগানটা, তাই না? হ্যাঁ, সে নিজের জন্যই নতুন একটি স্লোগান বানিয়ে নেয়, নেপোলিয়ন ইজ অলওয়েজ রাইট বা নেপোলিয়ন সর্বদাই সঠিক। আর তার পুরনো স্লোগান, আমি আরও কঠোর পরিশ্রম করব, তো ছিলই। কাজ করো আর নেতাকে বিশ্বাস করো। একদম। গ্যাস লাইটিং যখন এতটাই তীব্র হয়, তখন মানুষ নিজের বাস্তব অভিজ্ঞতাকেও ভ্রম বা মিথ্যা ভাবতে শুরু করে। এরপর উইন্ডমিল বা হাওয়াকল তৈরির ঘটনাটাও এই গ্যাস লাইটিংয়েরই আরেকটা রূপ। হ্যাঁ, হাওয়া কলের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। স্নোবল যখন হাওয়াকল তৈরির প্রস্তাব দেয়, নেপোলিয়ন তার তীব্র বিরোধিতা করে। সে বোঝাতে চায় যে এটা একদমই অপ্রয়োজনীয়, এমনকি স্নোবলের আঁকা নকশার ওপর সে প্রস্রাব পর্যন্ত করে দেয়। হ্যাঁ, চরম অপমান। কিন্তু স্নোবলকে তাড়িয়ে দেওয়ার পর নেপোলিয়ন হঠাৎ ঘোষণা দেয় যে হাওয়াকল তৈরি হবে। আর স্কুইলার এসে বোঝায় যে হাওয়াকলের আইডিয়াটা আসলে শুরু থেকেই নেপোলিয়নের ছিল, স্নোবল নাকি সেটা চুরি করেছিল। নির্ঝলা মিথ্যা। নেপোলিয়ন শুধু স্নোবলকে টাড়ানোর কৌশল বা ট্যাকটিক্স হিসাবে হাওয়াকলের বিরোধিতা করার ভান করেছিল। এই ট্যাকটিক্স শব্দটার মানে বেশিরভাগ পশুই বোঝে না, কিন্তু স্কুইলারের বলার ভঙ্গি, তার শারীরিক ভাষা আর সাথে থাকা কুকুরগুলোর ভয়ঙ্কর গর্জন তাদের সব প্রশ্ন এক নিমিষে থামিয়ে দেয়। ঠিক, ওই জায়গাটাতে স্টোরি টেলিংয়ের সাথে ভীতি প্রদর্শন বা থ্রেটের একটা মিশ্রণ ঘটে। মানে প্রপাগান্ডা বা মিথ্যে ন্যারেটিভ কিন্তু শুধু সুন্দর কথায় টিকে থাকে না। এর পেছনে জোর খাটাতে হয়। রাইট, এর পেছনে একটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ ভয়ের উপস্থিতি থাকতে হয়। যখন শুধু কথায় বা যুক্তিতে কাজ হয় না, বা যখন গল্পের ফাঁকগুলো দৃশ্যমান হয়ে পড়ে, তখন ক্ষমতার জোর বা ওই কুকুরগুলোর ভয় দেখিয়ে ন্যারেটিভকে জোরপূর্বক প্রতিষ্ঠিত করা হয়। তখন আর কেউ সত্য মিথ্যে যাচাই করতে যায় না, সবাই শুধু নিরাপদ থাকতে চায়। আর এই মিথ্যা গল্প বলতে বলতে এবং সত্যকে এডিট করতে করতে এমন এক পর্যায়ে আসে যখন পুরনো গল্পের বা চুক্তির অস্তিত্বই পুরোপুরি মুছে ফেলার প্রয়োজন হয়। মানে এডিটিংয়ের চূড়ান্ত পর্যায়ে আর কি। হ্যাঁ, গল্পের শেষ ধাপে এসে আমরা দেখি শূকরেরা একে একে সেই সব কিছুই করতে শুরু করে যা শুরুতে ওই 7টি আদেশে সম্পূর্ণ নিষেধ ছিল। তারা খামার বাড়িতে গিয়ে ওঠে, মানুষের বিছানায় ঘুমায়, মানুষের তৈরি মদ খায়, এমনকি অর্থের বিনিময়ে মানুষের সাথে ব্যবসাও শুরু করে, যা কিনা একেবারেই নিষিদ্ধ ছিল শুরুতে। একদম। আর সবচেয়ে মর্মান্তিক এবং ডিস্টোপিয়ান ব্যাপার হলো, যখনই তারা কোনো নিয়ম ভাঙে, ঠিক তার পরের রাতেই শস্যাগারের দেয়ালে লেখা 7টি আদেশ নীরবে এডিট করা হতে থাকে। ভাষার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এটি একটি ক্লাসিক উদাহরণ। জর্জ অরওয়েল বোঝাতে চেয়েছেন যে যখন আপনি ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি বাস্তবতাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে, একটু বুঝিয়ে বলবেন? ধরুন, কোনো পশু বিছানায় ঘুমাবে না,
এই নিয়মটি অত্যন্ত সূক্ষ্মভাবে পাল্টে হয়ে যায়, কোনো পশু চাদর বিছানো বিছানায় ঘুমাবে না। মানে বিছানার সমস্যা নয়, চাদরটা সমস্যা। হ্যাঁ, আবার কোনো পশু মদ পান করবে না, হয়ে যায় কোনো পশু অতিরিক্ত মদ পান করবে না। একটা শব্দ যোগ করে পুরো মানেটাই পাল্টে দিল। ঠিক। আর সবচেয়ে ভয়াবহ রূপটি দেখা যায় যখন নেপোলিয়ন নিজের ক্ষমতা পোক্ত করতে কিছু শূকর, হাঁস এবং ভেড়াকে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগে প্রকাশ্যে কুকুর দিয়ে হত্যা করায়। তখন আতঙ্কিত পশুরা যখন দেওয়ালে গিয়ে দেখে সেখানে লেখা আছে কোনো পশু অন্য পশুকে বিনা কারণে হত্যা করবে না। বিনা কারণে। হ্যাঁ, এই যে প্রতিটি বাক্যে একটি করে নতুন শর্ত জুড়ে দেওয়া হলো, এটি স্টোরি টেলিংয়ের মাধ্যমে পুরো সমাজকে বোকা বানানোর একটি মাস্টার স্ট্রোক। ওই জায়গাটা পড়ার সময় আমার আক্ষরিক অর্থে অস্বস্তি হচ্ছিল যে খামারে একদিন একটা ছোট ইঁদুরকেও মারা হতো না, সবাই সবার কমরেড ছিল, সেখানে চারিদিকে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে, আর এর চূড়ান্ত মর্মান্তিক পরিণতি ঘটে বক্সারের বেলায়। বক্সারের পরিণতিটা সবচেয়ে কষ্টের। বক্সার, যে ঘোড়াটি নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে খামারের জন্য, ওই হাওয়া কলের জন্য দিনরাত খেটেছে, যখন সে বয়সের ভারে এবং অসুস্থতায় ভেঙে পড়ে, নেপোলিয়ন তাকে উন্নত চিকিৎসার নাম করে একটা কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। অর্থ উপার্জনের জন্য নিজের সবচেয়ে অনুগত কর্মীকে মেরে ফেলা হয়। আর স্কুইলার এসে যথারীতি চমৎকার এক আবেগী গল্প শোনায়। হ্যাঁ, সে বলে যে বক্সার নাকি হাসপাতালে খোদ স্কুইলারের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং তার শেষ কথা ছিল, নেপোলিয়ন ইজ অলওয়েজ রাইট। এই চরম বিশ্বাসঘাতকতার পর আর কোনো আশা বেঁচে থাকে না। এটাই স্টোরি টেলিংয়ের সবচেয়ে নির্মম এবং ডার্ক রূপ। স্কুইলারের ওই গল্পটা এতই নিপুণভাবে বলা হয়েছিল যে পশুরা বক্সারের মৃত্যুর শোকে কাঁদলেও তারা অন্তত এই ভেবে আশ্বস্ত হয় যে বক্সার সুখের মৃত্যু পেয়েছে। অথচ তারা নিজেরাই দেখেছে যে কসাইয়ের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একদম, কসাইয়ের গাড়িতে যে বক্সারকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই দৃশ্যটা তারা নিজেরাই দেখেছিল, কিন্তু স্কুইলারের গল্প তাদের সেই চোখের দেখাকে ভুল প্রমাণ করে দেয়। এতে প্রমাণ করে যে একটি নিখুঁত গল্প কিভাবে একটি সমাজের নিজস্ব পর্যবেক্ষণ ক্ষমতাকেও অন্ধ করে দিতে পারে। আর এই পুরনো ন্যারেটিভ মুছে ফেলার চূড়ান্ত রূপ আমরা দেখি যখন খামারে বিস্টস অফ ইংল্যান্ড গানটি গাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়। কারণ বিপ্লব তো শেষ। হ্যাঁ, যুক্তি দেয়া হয় যে বিপ্লবের জন্য গানটি তৈরি হয়েছিল, সেই বিপ্লব তো শেষ, তাই গানের আর কোনো দরকার নেই। এর বদলে নতুন একটি গান আনা হয় যা মোটেও আগের মতো অনুপ্রেরণামূলক নয়, বরং সেটি শুধু নেপোলিয়নের স্তুতিতে বা প্রশংসায় ভরা। সব চিহ্ন মুছে ফেলা হচ্ছে আর কি। রাইট। খামারের সবুজ পতাকার খুর এবং শিংয়ের যে মুক্তির চিহ্ন ছিল তা মুছে ফেলা হয়। আর সবশেষে বহু বছর পর যখন খামারে পুরনো পশুরা প্রায় কেউই বেঁচে নেই, তখন একদিন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ওই দুই পায়ে হাঁটার দৃশ্যটা। হ্যাঁ, শূকররা পিছনের দুই পায়ে ভর করে মানুষের মতো হাঁটতে শুরু করেছে। স্কুইলার থেকে শুরু করে খুদ নেপোলিয়ন হাতে চাবুক নিয়ে মানুষের মতো দুই পায়ে হেঁটে আঙ্গিনায় বের হয়। যে রূপটা তারা সবচেয়ে ঘৃণা করত, তারা নিজেরাই সেই রূপ ধারণ করে। আর ঠিক ওই মুহূর্তে যখন খামারের পশুরা এই দৃশ্য দেখে চরম অবাক হয়ে প্রতিবাদ করতে যাবে বা চিৎকার করে উঠবে, তখনই ভেড়ারা তাদের নতুন শেখানো স্লোগান শুরু করে দেয়। 4 পা ভালো, 2 পা আরও ভালো। 4 legs good, 2 legs better। এই একটি স্লোগান যে কোনো প্রতিবাদের সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। তখন বেঞ্জামিন নামের সে বয়স্ক গাধাটি, যে শুরু থেকে এইসব পরিবর্তন বুঝত কিন্তু নিজের নিরাপত্তার জন্য চুপ থাকত, সে ক্লোভারের অনুরোধে দেয়ালের শেষ নিয়মটি পড়ে শোনায়। সেখানে আগের 7টি আদেশের কিছুই আর অবশিষ্ট নেই। সব মুছে ফেলা হয়েছে। সব, শুধু একটি মাত্র নিয়ম বড় করে লেখা আছে। সব পশু সমান, কিন্তু কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান। All animals are equal, but some animals are more equal than others। এই একটিমাত্র স্ববিরোধী লাইন পুরো বিপ্লবের আত্মাকে গলা টিপে হত্যা করে। এটি হল ন্যারেটিভ থেফট বা গল্পের কাঠামো চুরি করার চূড়ান্ত পর্যায়। যে গল্পের মাধ্যমে, যে সাম্যের আদর্শের মাধ্যমে পশুদের মুক্ত করা হয়েছিল, ঠিক সেই একই গল্পের কাঠামো ব্যবহার করে শুধু শব্দগুলো পরিবর্তন করে তাদের আবার নতুন করে দাসে পরিণত করা হলো। সত্যিই তাই। উপন্যাসের একদম শেষে যখন আমরা দেখি নেপোলিয়ন এবং অন্যান্য শূকরেরা পিলকিংটন সহ অন্যান্য মানুষের সাথে টেবিলে বসে তাস খেলছে, মদ খাচ্ছে, তখন পিলকিংটন একটা কথা বলে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সে বলে, আপনাদের যদি নিচু শ্রেণীর পশুদের সামলাতে হয়
তবে আমাদেরও নিচু শ্রেণীর মানুষদের সামলাতে হয়। বাপরে, কি সাংঘাতিক একটা কথা। হ্যাঁ, শুকরেরা ঘোষণা করে যে খামারের নাম পরিবর্তন করে আবার পুরনো নাম ম্যানার ফার্ম রাখা হলো। জানালার বাইরে থেকে তাকিয়ে থাকা সাধারণ পশুরা তখন আর শূকর এবং মানুষের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পায় না। দুই পক্ষের চেহারা মিলেমিশে একাকার হয়ে যায়। তাহলে এই পুরো নিবিড় অনুসন্ধান থেকে আমরা আসলে কি পেলাম? আজকের এই আলোচনা থেকে যারা স্টোরি টেলিং নিয়ে কাজ করতে চান বা যারা সমাজ ও ক্ষমতা কাঠামোকে বুঝতে চান, তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো গল্প কেবল মানুষকে আনন্দ দেওয়া, সিনেমা বানানো বা ঘুমানোর আগে শোনানোর কোনো নিরীহ মাধ্যম নয়। রাইট। শব্দ, স্লোগান এবং বয়ান বা ন্যারেটিভ কিভাবে মানুষের চিন্তাকে আকার দেয়, মানুষের স্মৃতিকে ম্যানিপুলেট করে এবং শেষ পর্যন্ত একটি পুরো সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে। অ্যানিমাল ফার্ম তার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটি কেস স্টাডি। একদম ঠিক বলেছেন। আমাদের সবাইকে বুঝতে হবে যে স্টোরি টেলিংয়ের ক্ষমতা অপরিসীম এবং একই সাথে এটি একটি দ্বিমুখী তলোয়ার। এটি যেমন একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার স্বপ্ন দেখাতে পারে, বিপ্লব ঘটাতে পারে, ঠিক তেমনি সেই একই গল্পকে বিকৃত করে, সত্যকে আড়াল করে, নতুন স্লোগান দিয়ে তাদের চিন্তাকে আটকে নতুন শিকলেও পড়াতে পারে। গল্পের আসল উদ্দেশ্য নির্ভর করে গল্পটা কে বলছে এবং কেন বলছে তার ওপর। আর তাই আজকের এই দীর্ঘ আলোচনা শেষে যারা শুনছেন তাদের জন্য একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই। আমাদের দৈনন্দিন জীবনে মিডিয়া, সমাজ, রাজনীতি বা রাষ্ট্রের কাছ থেকে প্রতিনিয়ত আমরা যেসব গল্প শুনি, সোশ্যাল মিডিয়ায় যেসব ভাইরাল স্লোগান আমরা শেয়ার করি বা বিশ্বাস করি, সেগুলো কি সত্যি আমাদের নিজস্ব যুক্তিবাদী চিন্তার ফসল? নাকি আমরাও নাকি আমরাও ওই অ্যানিম্যাল ফার্মের ভেড়াদের মতো অত্যন্ত চতুরভাবে সাজানো কোনো 4 পা ভালো 2 পা খারাপ টাইপের অতি সরলীকৃত স্লোগানকেই নিজেদের জীবনের অকাট্য সত্য বলে অন্ধভাবে মেনে নিচ্ছি? এটা আসলে খুব বড় একটা প্রশ্ন। রাইট। তাই পরের বার যখন কোনো খুব সহজ, আকর্ষণীয় গল্প, খবর বা স্লোগান সামনে আসবে, তখন অন্ধভাবে বিশ্বাস করার আগে নিজেদেরকে এই একটি প্রশ্ন অবশ্যই করা উচিত: এই গল্পটির পেছনের আসল লেখক কে, আর এই গল্পের মাধ্যমে দিন শেষে লাভটা আসলে কার হচ্ছে? একটু গভীরভাবে ভাববেন।